আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াতের আমির। ৫ দফা দাবিতে পল্টনে সমমনা ৮ দলের সমাবেশ। সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো, প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনার। মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার। সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার প্রভাব পড়তে পারে, ইসি সচিব। রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর পুরানো পল্টনে ৮ দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও নির্বাচন করতে চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে ৮ দলের সমাবেশে প্রথমবারের মতো সব দলের প্রধানরা এক মঞ্চে। রাজধানীর পুরানো পল্টন মোড়ে দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নামে। মূল সমাবেশস্থল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে পল্টন, গুলিস্তান, নাইট অ্যাঙ্গেল মোড় সহ আশপাশের এলাকায়। এ সময় ৮ দলের নেতারা বলেন, সরকার যদি ৮ দলের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয় তবে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষাতেই তাদের বোঝানো হবে। সরকার যদি ৮ দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো শক্ত থাকবে ৮ দল। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে ভোট ত্যাগ করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের ছাত্র জনগণ, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে।
অন্যদিকে সংস্কারের নামে কোনো কিছু দেশের মানুষের কাঁধে চাপালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন মইনুল আহসান। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 1 বছর আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইন অনুযায়ী সবাই অঙ্গীকারবদ্ধ। এর বাইরে গিয়ে সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্থায়ী কমিটির নেতারা জানান, তবে সরকার যে কোনো ইস্যুতে আলোচনার আহ্বান জানালে সহযোগিতার জন্য প্রস্তুত বিএনপি। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় জামাতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভয় ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। ঠাকুরগাঁও সদর উপজেলার কে লক্ষ্মীহাট উচ্চ বিদ্যালয় মাঠে বরগাঁও ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতায় গেলে বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল দমনে যেভাবে নির্বিচারে মামলা করেছে সে পথে হাঁটবে না বিএনপি। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতি বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় দেওয়া একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না। তিনি আরো বলেন, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি বলেও বিবৃতিতে দাবি করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী ৩-৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় হতাশা নিয়ে সরকার বসে নেই। একদল মানুষ সংবিধান সংস্কারের জন্য পাগল হয়ে গেছে মন্তব্য করে তিনি আরো বলেন, আমলাতন্ত্রের কারণে চেষ্টা করার পরও অনেক সংস্কারই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনি সহায়তা প্রদান সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়।
কাছে 10,000 টাকা। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর 70 থেকে 80% বাস্তবায়ন করেছে সরকার। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, পদভ্যাস কিছুই চেঞ্জ করবো না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাবো। সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে আমলাতন্ত্রের বিরোধিতার মুখে পড়ার কথাও জানান আইন উপদেষ্টা। আইনের খসড়া করিয়েছে, সেখানে একটা প্রস্তাব আছে, পুলিশ যে কমিশন আছে ওরা 3 জন আইনজীবীর নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবেন। এটা যখন আপনার এই আন্তঃমন্ত্রণালয় কমিটিতে গেল, প্রচন্ড ভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কোনোভাবেই আইন পাস করা যায় না, বলে এটা 6 মাস কনসাল্ট করতে হবে, দিবেই না। আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না। তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলের মধ্যে একটা জায়গায় বলেছে কেন 3 জনকে দিবে, একজনকে দিবে, একজনকেই সরকারকে বানাইতে হবে। যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন, এটা বললাম করে বললাম, বাস্তবে করা মানে এত সহজ সাধ্য না। উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসায় জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ সরকারকেই নিতে হচ্ছে। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যে জানতে পারবেন। এর আগে গত 3 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। মঙ্গলবার শেষ হয়েছে সেই সময়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। সীমানা জটিলতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আদালতের আদেশ পর্যালোচনার উপর অনেকটাই নির্ভর করছে তফসিলের সময়সূচি। তেজগাঁয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় ইসি। আর আচরণবিধি পরিবর্তনের বিষয়গুলো দলের সাথে আলোচনায় উঠে আসবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে কথা বলেন। আরপিও সংশোধন, অধ্যাদেশ ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ ইসি শেষ করেছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে 30টি মামলা চলমান। জানান, এসব মামলার রায় আসন্ন নির্বাচনের তফসিলের উপর প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে ইসি আবারও সংলাপে বসতে চায় জানিয়ে সচিব বলেন, সব নিবন্ধিত দলের সাথে আলোচনা করা হবে। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে কাজ করা শুরু করবো। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। বাগেরহাটের আসনগুলির সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামী 20 নভেম্বর। ওই দিন রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষ সব পক্ষই এ ব্যবস্থা ফিরে আসার পক্ষে মত দিয়েছেন, তবে তা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হয় আপিল বিভাগের কাছে এমন রায়ের প্রত্যাশা তাদের। আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মুমূর্ষ গণতন্ত্রের একমাত্র নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনৈতিক সরকারের অধীনে হওয়ার নির্বাচন যে সুষ্ঠু হয় না তা প্রমাণিত হয়েছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত 21 অক্টোবর থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত 10 দিনে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষের শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য 20 নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগ। প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবেন। ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। আমরা পূর্ণাঙ্গভাবে এই রিভিউটি অ্যালাউ চেয়েছি। আমরা বলেছি আপনারা যে রায়টি দিবেন সেই রায়টি প্রসপেক্টিভ অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হবে। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। শুনানি শেষে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। সব পক্ষের যুক্তিতর্কের যথাযথ মূল্যায়ন করেই রায় দেয়া হবে এমন প্রত্যাশা করেন তিনি। আমার গণতন্ত্র সেরকম মুমূর্ষু অবস্থায় গণতন্ত্রকে যেখানে পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সেই গণতন্ত্রের জন্য একটি নিরাময় ঔষধ। সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। রাষ্ট্রপক্ষের আশঙ্কা সব যুক্তিতর্ককে ধারণ করে নিয়েই আপিল বিভাগ তাদের রায় দেবেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ভুল ব্যাখ্যা দিয়ে যে রায় দিয়েছিলেন তা শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টে 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বাদ পড়েছেন বিএনপির নেতা নিতাই রায়চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশিস রায়চৌধুরী। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। গত বছরের 9 অক্টোবর 23 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। 23 জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায়চৌধুরীর ছেলে দেবাশিস রায় ছাড়া সবাইকেই স্থায়ী করা হয়েছে। রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে অবৈধভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত করায় এসকে ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের 6 জন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 1 লাখ টনেরও বেশি কেমিক্যাল জব্দ করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রাসায়নিক দ্রব্যের এই প্রতিষ্ঠানটি রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার নোটিশ দিলেও তাতে কর্ণপাত না করে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে তারা। যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো যদি একটার সাথে একটা বিক্রিয়া হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হবে। যদি কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে সেই আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হবে। তো এই যে ঘনবসতিত এলাকায় যে আমরা ফায়ার ফাইটিং করবো কোনো অস্ত্র করা সম্ভব না, এবং এটা শ্বাস প্রশ্বাসের সাথে মানব দেহের ক্ষতিকর হবে। এখানে যারা বসবাস করতেছে তাদের জন্য ক্ষতিকর হবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G11 এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন।
দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি নিরাপত্তা বেষ্টনীর পেছনে থাকা আগুনে ঝলসে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডুলি উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে, সবাই দিকবিদিক ছুটতে থাকে। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করেছেন। হামলার পর পাক প্রেসিডেন্ট এক্স পোস্টে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই পরিস্থিতিতে আফগানিস্তানের শাসকদের সাথে আলোচনার সম্ভাবনার আশা করা বৃথা হবে, যদিও হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এবার খেলার খবর। দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড দাপট দেখালেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে রাজত্ব করে বাংলাদেশ। তাতে ক্যাচ মিসের এই ম্যাচের প্রথম দিন শেষে 8 উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ 270 রান। 50 রানের খরচায় 3 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ 2 উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পরাগ আরমানের রিপোর্ট। সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড দাপট দেখালেও ক্যাচ মিসের এই দিনের বাকি সময় দারুণ বোলিং করে ফোকাসটা নিজেদের দিকে টেনে নেন বাংলাদেশের বোলাররা। তাতে আইরিশরা 270 রানের পুঁজি পেলেও হারাতে হয় 8 উইকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ইনিংসে সকালে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। দলের রানের খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফেরত পাঠান অধিনায়ক এন্ডি বার্লবার্নিকে। সুযোগ পেলেও প্রথম সেশনে আর কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। 3 বার ক্যাচ ড্রপের সুযোগে 96 রানের রেকর্ড জুটি গড়ে তোলেন পল স্টার্লিং ও কারমাইকেল। 2 বার জীবন পেয়ে 60 রানে থাকা পল স্টার্লিংকে লাঞ্চের পর তুলে নিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। ট্র্যাক্টরও ব্যর্থ। চতুর্থ উইকেটে কারমাইকেল ও ক্যাম্পার 53 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। 59 রানে থাকা কারমাইকেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। দলের 203 রানে ক্যাম্পারকে সাজঘরের পথ দেখান অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। আর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে স্বাচ্ছন্দ্য হতে পারেনি আইরিশরা। তাদের ঘূর্ণি জাদুতে লোরকান টাকার, এন্ডি ম্যাকব্রাইন এবং জর্ডান নীল সাজঘরে ফিরে গেলে 8 উইকেট হারানো আয়ারল্যান্ড দিন শেষ করে 270 রানে। ব্যারি ম্যাকার্থি 21 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26 সালে দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াতের আমির। 5 দফা দাবিতে পল্টনের সমমনা 8 দলের সমাবেশ। সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো, প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনার। মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার। সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে, ইসি সচিব। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।